আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে রয়েছে আমি সাদ হাবিবি সেতু। দর্শক, অন্তত গত দুদিনে আমরা পুঁজিবাজারে একটা ভালো অবস্থা দেখতে পেয়েছিলাম। গত দিনের থেকেও আজকে পুঁজিবাজারের অবস্থা আমরা আরও ভালো দেখেছি। অন্ততপক্ষে যদি আপনি দুদিনের লেনদেন তুলনা করেন তাহলে গত দিনের থেকে আজকে লেনদেনের পরিস্থিতিও খুব ভালো। তারপরেও একটু আপডেট আপনাদেরকে একদম জানিয়ে দিতে চাই যে সূচকের কী অবস্থা। সকালবেলা আমরা যখন দেখেছি তখন সূচকের বেশ বৃদ্ধি আমরা দেখতে পেয়েছি, কিন্তু গত কয়েকদিন ধরে বৈশিষ্ট্য আবার এটিও যে সূচক দিনের বেলা বাড়ে, শেষ দিকে এসে কমে আসে। যেমন 10 পয়েন্ট শেষমেশ সূচক বৃদ্ধিতে আজকে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। ৫,২২২.38 পয়েন্ট সূচকের অবস্থান করছে। শতাংশ হিসাব করলে 0.21% বৃদ্ধি পেয়েছে। ডিএসই এক্স ইন্ডেক্সের কথা আমরা বলছিলাম। লেনদেন করার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে 203টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, 131টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, অপরিবর্তিত রয়েছে 47টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম, মানে 250 প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে অথবা কমেনি। বেশি সিংহভাগ প্রতিষ্ঠানের অবস্থা বেশ ভালো আমরা দেখতে পেয়েছি। একটু লেনদেনের সংখ্যাটা আপনাদেরকে চট করে দেখিয়ে দিতে চাই। লেনদেন আজকে হয়েছে 841.12 কোটি টাকার। এটি একটি ভালো মানে ভালো পরিমাণের লেনদেন, অন্ততপক্ষে গত দুদিনের তুলনায় আমরা আজকে ঢাকার পুঁজিবাজারে দেখতে পাচ্ছি। চট্টগ্রাম পুঁজিবাজারেও আমরা ইতিবাচক ভাব দেখেছি। এবার একটু পুঁজিবাজার নিয়ে বিস্তারিত কথা বলতে চাই। সামনে বাজেট যেহেতু রয়েছে এবং এই জন্য আমাদের সাথে রয়েছে এনএল সিকিউরিটিজের চেয়ারম্যান ব্যারিস্টার রেদওয়ান হোসাইন। আপনাকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই যে একদম বাজেটের আগে আগে আমরা যেহেতু রয়েছি, সবাই বলে, সব সেমিনার কম্পোজিশনে বলা হয় যে বাজেটে নতুন ভালো প্রতিষ্ঠানগুলো কেন আসছে না পুঁজিবাজারে। নতুন সরকার, আমাদের অর্থমন্ত্রী নিজেও পুঁজিবাজারের মানুষ। এবার কি আশা করছেন যে বাজেটে এমন কিছু আসবে যেটার কারণে এই আমাদের প্রোডাক্টের পরিমাণ বাড়বে? জি, আসলে আপনি যে কথাটা বলেছেন বাজেট নিয়ে, এখানে সামগ্রিক অর্থনীতি নিয়ে একটু কথা বলতেই হয়। আমরা খেয়াল করছি যে এই সরকার গঠন হয়েছে বেশি দিন হয়নি, কয়েক মাস হলো। কিন্তু আমরা বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে দেখলাম যে মূল্যস্ফীতি ঊর্ধ্বগতি অব্যাহত আছে এবং গত বেশ অনেক বছর যে ব্যাংকিং খাতে যে অরাজকতা ওটার একটা ইম্প্যাক্ট কিন্তু সারা অর্থনীতিতে পড়েছে। তো পুঁজিবাজারকে এর থেকে আলাদা করে দেখার কোনো স্কোপ নেই। কিন্তু আমাদের সরকার যেহেতু ফার্স্ট থেকেই বলেছে ওনারা প্রাইভেট সেক্টরকে এনকারেজ করবে এবং সেই বিষয়ে আমরা বেশ কিছু পলিসি ইমপ্লিমেন্ট করার বিষয়ে দেখছি যে সরকার কাজ করছে। সেটা আপনার পাওয়ার সেক্টর হোক, সেটা আপনার অন্যান্য সেক্টরগুলোতে ওনারা চেষ্টা করছে প্রাইভেট ইনক্রিজ করতে। তো ওই আঙ্গিকে যদি আমি বলি তাহলে আমি, এবং আপনি যেটা বললেন আমাদের অর্থমন্ত্রী নিজেই পুঁজিবাজার সংশ্লিষ্ট একজন ব্যক্তি, তো আমি ভেরি হোপফুল প্রধানমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী পুঁজিবাজারের বিষয়ে বিশেষ নজর দিবেন। এখন পর্যন্ত ক্লিয়ার না পুঁজিবাজারের বিষয়ে কি আসলে প্রণোদনা বা কি থাকছে। জি, এবার একটু আগাতে চাই। সরকার এবার অনেক ট্যাক্স আদায় করতে চায়, সুতরাং এই ক্ষেত্রে এক ধরনের চাপ আবার সাধারণ মানুষের উপরে, মানে সাধারণ ছোট ছোট বিনিয়োগকারীদের মধ্যে আছে যারা কিছু টাকা সঞ্চয় করে বিনিয়োগ করতে চান। সেইটা কি এক জি, ধরনের ডিমোরালাইজ করতে পারে বলে মনে করছেন? এখানে আসলে দুটো সাইডই আছে। আমরা হিস্টোরিক্যালি দেখেছি জুন মাসে কিছু ইনভেস্টমেন্ট হয়, রিবেটের যে ইস্যুটা আছে ওইটার বেনিফিটটা নেওয়ার জন্য একটা অ্যামাউন্ট এখানে ইনভেস্ট হয় বিভিন্ন ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে। আবার আপনার দ্বিতীয় কথা আপনি যেটা বলছেন, যদি এখানে ট্যাক্সের ইস্যুটা থাকে সেক্ষেত্রে মানুষ আবার কিছু কিছু মানুষ ডিমোটিভেটেডও হয় রিগার্ডিং ইনভেস্টমেন্ট। যদি আপনি খেয়াল করেন একটা আইন করা হয়েছিল যে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স, ওটার কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট মার্কেটে পড়েছিল। যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস ওনারা একটু এই বিষয়টা নিয়ে স্কেপটিক্যাল ছিল। আমার মনে হয় একটা অংশ, এটা আসলে বিনিয়োগ বাড়ানোটা একটা অংশ, আমাদেরকে মার্কেট ডেপথ বাড়ানোর জন্য কাজ করতে হবে। আমি বিশ্বাস করি এই বিষয়ে আমাদের নতুন সরকার এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কাজ করবে। অন্যদিকে ডেপথ বাড়ানোর পাশাপাশি ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য আমার মনে হয় 1 বছরের জন্য না, একটা লং টার্ম পুঁজিবাজারকে যদি কোনো বেনিফিট দেওয়া যায় বা পুঁজিবাজার ইনভেস্টরদেরকে যদি কোনো রিলিফ দেওয়া যায় তাহলে অবশ্যই ভালো হবে। আপনি খেয়াল করবেন না, আমরা দেখছিলাম বেশ কিছু সেমিনার আমরা শুনছিলাম যে হয়তো রিয়েল এস্টেট সেক্টর বা আর দু একটা সেক্টরে কিছু বেনিফিট দেওয়া হবে অপ্রদর্শিত আয়ের জন্য। তো শুনতে জিনিসটা খারাপ শোনায় অপ্রদর্শিত আয়ের বিষয়ে, বাট আমার মনে হয় পুঁজিবাজারের ক্ষেত্রেও এরকম একটা স্কোপ দিলে কিছু টাকা যেটা ইনফর্মাল ইকোনমিতে আছে সেটা পুঁজিবাজারের দিকে আসবে বলে আমি বিশ্বাস করি।
রেদন ভাই, আমি একটু মানে এই অপ্রদূষিত আয়ের ব্যাপারে বলতে চাই। এখন তো দুই ধরনের সংজ্ঞা হয়েছে, একটা হচ্ছে ইলিগাল মানিকে তারা ব্ল্যাক মানি বলছে, এইটাকে তারা গ্রে মানি বলছে। অপ্রদূষিত আয় হয়তো বা ট্যাক্সেবল হয় নাই, কিন্তু মানে আমাদের যে দেশের আমাদের দেশের যে কালচার, আমরা কালো টাকা ওপেন করেও যে খুব বেশি বিনিয়োগকারী পেয়েছে, আমি যদি ভুল না করি 13,000 কোটি টাকা স্বাধীন বাংলাদেশে, 13-14,000 কোটি টাকা কিন্তু কালো টাকা সাদা হয় নাই, মানে বিভিন্ন জায়গায় সুযোগ দেওয়ার পরেও। আসলে এই সুযোগ কি নেয় কেউ? মানে আমরা এই সুযোগটা দিয়ে আলটিমেটলি একটা বদনাম খালি ঘাড়ে নেওয়া। এটা ঠিক, যারা আসলে রেগুলার ট্যাক্স পেয়ার, ওনারা এই বিষয়টা অবভিয়াসলি ওনার জন্য ডেট্রিমেন্টাল, যে একটা গ্রুপ তারা অপ্রদূষিত আয় একটা সময় গিয়ে এরকম টাইমে গিয়ে তারা একটা পেনাল্টি দিয়ে, নমিনাল একটা অ্যামাউন্ট দিয়ে তারা এটাকে হোয়াইট করে ফেলে। তো যেটার কারণে আপনার যারা রেগুলার ট্যাক্স পেয়ার আছে তাদের জন্য এটা একটা ডিমোরালাইজিং। আবার আপনি যেটা বলেছেন যে ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, আমরা যদি ডেটা দেখি যতগুলো অপরচুনিটি দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে মানুষ নেয়নি, এটা আসলে একটা আমার যেটা ওপিনিয়ন, সেটা হচ্ছে পলিটিক্যালি মানুষ স্টিল ফিল করে যে এটার হয়তো পরবর্তী গিয়ে রেপারকাশনস হবে। বাট আমি অলওয়েজ বলবো, আমাদের তো অর্থনীতির আজকে যে সমস্যা, এটার মূল সমস্যা আমি সবসময় বলে থাকি যে দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাওয়া। তো বিদেশে পাচার হয়ে যাওয়ার থেকে আমার মনে হয় ইনফর্মাল ইকোনমি বা অপ্রদর্শিত হয়, সেটাকে আপনি গ্রে বলেন আর ব্ল্যাক বলেন, এই টাকাটাকে সামহাও ইকোনমিতে আমাদের ইনজেক্ট করার চেষ্টা করলে শুধু পুঁজিবাজার নয়, সকল ক্ষেত্রে আমরা একটা ভাইব্রেশন দেখতে পাবো। আচ্ছা, বাজেট নিয়ে অনেকগুলো প্রশ্ন করলাম, এবার একটু এখনকার বাজারের দিকে তাকাতে চাই। এখনকার বাজারে আজকে আমরা ইন্স্যুরেন্স দেখেছি, কিছুদিন আগে ফার্মাসিউটিক্যাল দেখেছি, ভালো করছে, অনেকগুলো প্রতিষ্ঠান ভালো করছে। আবার অনেক ফিন্যান্স প্রতিষ্ঠান খুব বাজে অবস্থায় রয়েছে। আবার ব্যাংকের একটা রেপুটেশন ছিল, সেইটা আপনি শুরুতে বলেছেন আর্থিক খাতে লুটপাটে তার একটা প্রভাব পড়েছে। সুতরাং নতুন বিনিয়োগকারী বা যারা মিড লেভেলের বিনিয়োগকারী রয়েছেন, এদের কথা আমরা সাধারণত বলি না, শুধু নতুন বিনিয়োগকারীদের কথাই বলা হয়। একজন বিনিয়োগকারীর জন্য এখন আসলে অপশন কি, বেটার অপশন কি, তার আসলে কি কি সচেতন রাখা উচিত? জি, জি। আমি আপনাদের অনুষ্ঠানে যতবার সংযুক্ত হয়েছি, আমি বলেছি যে মার্কেটকে দুভাবে দেখা যায়। একটা হচ্ছে নেগেটিভ ভিউতে, আরেকটা হচ্ছে অপটিমিস্টিক ওয়েতে। অবশ্যই আপনার এখন পুরনো ইতিহাস বেশি লম্বা করে বলার কিছু নেই। ওই আমাদের যে ফ্লোরটা ছিল, ওটার কারণে আসলে অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছে, হঠাৎ করে দামগুলো পড়ে গেছে। কিন্তু বিগত ৬-৭ মাস আমি বলে এসেছি যে যারা শর্ট টার্ম ট্রেডিং বা মিড টার্ম ট্রেডিং করে তাদের জন্য এটা ছিল অপরচুনিটি। বিকজ মানি আসবে, মানি যেদিকে আপনার প্রফিট থাকে মানি সেদিকে ফ্লো করে। তো পুঁজিবাজার যেহেতু প্রফিট দিচ্ছে, সেই জায়গায় ফ্লো করবে। এখন এখানে আপনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন যে নন ব্যাংকিং এর ইস্যুটা এনেছেন। ডেফিনেটলি সামগ্রিকভাবে যদি বাজারকে আমি দেখি, যেহেতু সামগ্রিক অর্থনীতিতে অনেকগুলো নেগেটিভ ব্যাকলগ আছে, সামগ্রিক বাজারের সব শেয়ার, সব কোম্পানির পজিটিভ আমি দেখছি না। কিন্তু আমি বিশ্বাস করি বেশ কিছু কোম্পানি গত টার্মে, গভর্নমেন্টের টার্মে বন্ধ হয়ে গিয়েছিল, তারা নতুনভাবে নতুন বিনিয়োগের মাধ্যমে উৎপাদনে আসবে, সেটা ইঞ্জিনিয়ারিং খাত হোক, সেটা টেক্সটাইলস খাত হোক। এবং আপনি দেখবেন বাংলাদেশ ব্যাংক কিন্তু রিস্কেডিউল করার জন্য প্রণোদনা দিয়েছে, মানে একটা প্রণোদনা ঠিক না, একটা রিস্কেডিউলের পলিসি দিয়েছে, প্লাস তারা কিছু প্রণোদনার ব্যবস্থা করেছে। তো সব মিলিয়ে আমার মনে হয় আমাদের মার্কেটের লিস্টেড অনেক কোম্পানি কামব্যাক করার চেষ্টা করবে। সো এইসব অপরচুনিটি গুলা যারা আমরা ট্রেডার আছি শর্ট টার্ম বা মিড টার্মে, তাদের এগুলো ক্যাপিটালাইজ করা উচিত। ফার্মা সেক্টর নিয়ে আমি ভেরি ভেরি পজিটিভ। আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টরের মেজরিটি লিস্টেড কোম্পানি, সব বলবো না, কিছু কিছু আছে ফান্ডামেন্টালি উইক, মেজরিটি লিস্টেড কোম্পানির আপনার ফাইন্যান্সিয়ালস আর ভেরি স্ট্রং, ডিভিডেন্ড গ্রোথ আছে, ইপিএস গ্রোথ আছে। তো ওই দিকে মানুষ খেয়াল রাখা উচিত। এবং টেক্সটাইলস এবং ইঞ্জিনিয়ারিং আমি বলবো নট অল অফ দেম, সার্টেন কোম্পানির আগামীতে যাদের অপরচুনিটি আছে ভালো করার, ওই দিকে ফোকাস রাখা উচিত। এবং জি, অ্যাজ ইউজুয়াল আমি একটু মানে আমি একটা বিষয় একটু পরিষ্কার হতে চাচ্ছি। আপনি যে বিষয়টি বললেন যে মানে বিসেকের কিছু প্রণোদনা বা সুযোগ তারা দিচ্ছে, যেগুলো বন্ধ কারখানা, তারা যদি হ্যাঁ, যদি বন্ধ কারখানা চালু করা যায়, এবং যারা পুঁজিবাজারে তালিকাভুক্ত কিন্তু বন্ধ হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক কারণেই, আমি যদি বলি, তারা, আপনি কি মনে করছেন যে তারা তারা নতুন সরকারের সময় আবার উৎপাদনে ফিরতে পারবে এবং পুঁজিবাজারে আবারও তাদের অবস্থানে যেতে পারবে এরকম অবস্থার মধ্যে? আমি স্ট্রংলি বিশ্বাস করি এই গভর্নমেন্ট আসার পর থেকে কিন্তু বলেছে যে ওনারা ওই গভর্নমেন্ট ওরিয়েন্টেড বিজনেস থেকে প্রাইভেট সেক্টরকে ওনারা প্রমোট করবে, প্রাইভেট সেক্টরের গ্রোথের দিকে তাকাবে। এবং এগুলো আমি অনেকগুলো রিফ্লেকশন দেখতে পাচ্ছি। আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়, উনি কিন্তু অলরেডি প্রাইভেট সেক্টর গ্রোথ এবং প্রাইভেট সেক্টরকে মোটিভেট করার জন্য
উনি বেশ কিছু পলিসি নিয়েছে। সেটার আঙ্গিকেই আমি বলছি, সব কোম্পানি তো লিস্টেড না, রুগ্ন কোম্পানি। তো আমি বিশ্বাস করছি যে ব্যবসায়ীরা এটার একটা অপরচুনিটি নেবে। বেশ কিছু কোম্পানি আছে মার্কেটে যারা আসলে দে আর ট্রাইং, অনেক লম্বা আসলে তো আসলে ক্ষতিগ্রস্ত, একটু সময় লাগবে, বাট দে উইল কাম ব্যাক। এবং এগুলো আমাদের অর্থনীতির জন্য ভালো হবে, প্লাস পুঁজিবাজারের জন্য ভালো হবে। বাট অন্য সাইডটাও আছে, বেশ কিছু কোম্পানি আছে যারা আসলে পুঁজিবাজারের লিস্টের পর থেকে তাদের অপারেশনস নেই বা তাদের ব্যবসা নেই। সো আমাদের খুবই কেয়ারফুলি বিজনেস করতে হবে। বাট আপনি যেটা একটা কথা জানেন আপনার প্রেজেন্টেশনে, কয়েক সপ্তাহের টার্ন ওভার ইজ মোটামুটি ভালো আছে, খারাপ বলবো না আমাদের এই মার্কেট অনুযায়ী আপাতত। এবং আমরা দেখছি রোটেশন কিন্তু শেয়ার মুভ করছে। সো ইউ হ্যাভ টু বি ভিজিট। মার্কেটকে দোষ দিয়ে লাভ নেই, মার্কেট সবসময় কারোর জন্য ভালো, মার্কেট সবসময় কারোর জন্য খারাপ। জি, একদম শেষ প্রশ্নে যেতে চাই। অনেকগুলো প্রশ্নের উত্তর আজকে আপনার কাছে আমি পেলাম। সেটা হচ্ছে যে যারা ছোট বিনিয়োগকারী তাদের পক্ষ থেকেও আছে, সব পক্ষ থেকেই রয়েছে। সরকার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের এক ধরনের পরিবর্তন নিয়ে আলোচনা চলছিল, কিন্তু এই আলোচনাটা কেন জানি একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে, এখনো স্পষ্ট হচ্ছে না। যদিও মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন পুঁজিবাজারের জন্য, কিন্তু এই খাতে কেন জানি আগাচ্ছে না। সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে আমরা সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এনএলআই সিকিউরিটিতে চেয়ারম্যান ব্যারিস্টার রেদওয়ান হোসেনের সঙ্গে। এবার সময় হলো ছোট্ট একটা বিরতি নেওয়ার। বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী। সঙ্গেই থাকুন।